আসসালামু আলাইকুম, আমি অস্ট্রেলিয়া মাল্টা বাগান থেকে বলতেছি। ভিডিওতে নাম্বারগুলো পাঞ্চ করা থাকে, ওই নাম্বারগুলো কিনে নেওয়া যায়, আপনার ওইটা কন্ট্যাক্টও হয়। ওরার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে 12 লাখ টাকা করে। আমি আপনাদের একটা টাকাও মারবো না, একটা টাকাও খাবো না, আপনারা 100% যাবেন। এরা সবাই প্রতারণার শিকার। সোশ্যাল মিডিয়ায় প্রচারণা দেখে ইউরোপে যাওয়ার স্বপ্ন বুনেছিলেন, কিন্তু তাদের সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে রূপ নিয়েছে। তারা বিভিন্ন দেশের লোক পাঠায়, তো এখানে তাদের সাথে ফোন করার পরে তারা বলছে যে অফিসে আসেন। আসার পরে দিয়ে ওইখানে বৈশাখ কথা বলছি, উনি পাসপোর্ট জমা নিছে, টাকা নিছে, প্রত্যেকের থেকে 5 লাখ টাকা করে জমা নিছে, 8 জনের থেকে নিছে। আমার 3টা দেশে অফার দিয়েছে, পর্তুগাল, ইটালি, মাল্টা। আমি কইছি তাহলে মাল্টা যেমন সুন্দর রাষ্ট্র, মাল্টা দিই। অস্ট্রেলিয়া, ইটালি, মাল্টা কিংবা পর্তুগাল উন্নত দেশে বেশি বেতনের চাকরি, লাগবে না কোনো শিক্ষা বা প্রশিক্ষণ। লোভনীয় এমন প্রস্তাবে রাজি করাতে বেশি বেগ পেতে হয়নি প্রতারকদের। সোশ্যাল মিডিয়ার এই ধরনের বিজ্ঞাপনকে কেন বিশ্বাস করেন? আসলে তারা এমনভাবে আমাদেরকে বিশ্বাস করাইছে, মানে বিশ্বাস না করার মতো কোনো ইয়ে নেই। সে ছেলে মেয়েদের কসম দিয়ে ইয়ে করছে যে আপনারা আমার ছেলে আছে, ছেলের কসম দিয়ে বলতেছি আমি স্টক করছি, আমি আপনাদের একটা টাকাও মারবো না, একটা টাকাও খাবো না, আপনারা 100% যাবেন। নেপাল আমাদের নিচে ওইখানে এম্বাসি ফিক্স করাবে। এরা কেমন মাস্টার প্ল্যান, 1 সপ্তাহ পরে বলতেছে আমরা অথরাইজ করে পাসপোর্ট জমা দিব। আমি বলছি বা এটা তো আমি জীবনও শুনছি না। তাহলে দিছেন কেন এত টাকা? ওরা কইছে আপনারা যদি নিজে করুন তাহলে 50% বেশি সম্ভাবনা, আর আমরা বলে 100% সম্ভাবনা। আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঠিক এভাবেই প্রতারণার ফাঁদ পাতা হয় ফেসবুকের প্রচারণায়। মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীরা চটকদার এসব কন্টেন্ট দেখে তাতে থাকা বিদেশি নাম্বারের হোয়াটসঅ্যাপ কিংবা ইমো অ্যাকাউন্টে যোগাযোগ করেন প্রতারকদের সাথে। বিশাল আমার একটা মোবাইলে ছবি দিছে, একটা সফটওয়্যার দিছি, নাম হলো রেগুলার সফটওয়্যার। ওরা সফটওয়্যারটা দিছে, কইতে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। ওটাতে ডাউনলোড করলে সবকিছু আসে। আপনার পরে কি খোঁজ পেয়েছেন? এটা কি সিন্ডিকেট নাকি? এটা তারা বিশাল বড় একটা সিন্ডিকেট উত্তরবঙ্গে, এবং তাদের ইয়ার সাইডে তাদের অনেক বড় বড় 2টা সিন্ডিকেট আছে। ভিসা নিয়ে এমন অভিনব প্রতারণার ফাঁদ পাতা কুশীলবদের বিষয়ে বিস্তারিত জানতে চাই। টিম সার্চলাইটের এবারের যাত্রা উত্তরবঙ্গের নীলফামারী জেলা। নীলফামারী জেলার বিশেষত্ব এখানকার জীবন জীবিকা কৃষি নির্ভর। নেই ভারী শিল্প কারখানার যান্ত্রিক কোলাহল। প্রকৃতির সাথেই কাটে তাদের ব্যস্ত সময় আর অবসর। ভাই কেমন আছেন সবাই? কৃষিকাজ করতে আর কি, দেখা যাচ্ছে আমার মিস্ত্রির আজের কাজ করতে। মূল পেশা কৃষি? হ্যাঁ, মূল পেশা কৃষি। এখন কি করে সবাই? এখন যার কৃষিকাজ চাই কৃষিকাজই করে বাবা। আর যেটা ফুটুয়ান্টি ওইলে হয়তো ভিসে খেলাইছে। যে ছেলেগুলি আমাদের কাজ করতো এদের কাছে এখন লক্ষ লক্ষ টাকা। কি কইরা এই ভিসিয়া খেলা, কেসিও খেলা, এগুলো কি খেলা, এগুলো তো আর আমি জানি না। প্রত্যন্ত এই এলাকার বেশিরভাগ মানুষ অলৌকিকভাবে বিপুল অর্থ সম্পদের মালিক বনে গেছেন। কিসের বদৌলতে তাদের এই আমূল পরিবর্তন? উত্তর জানতে আমরা খোঁজ খবর নেওয়া শুরু করি। নীলফামারীতে এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। কেউ উপভোগ করছেন, কেউ বা আমাদের মতো বৃষ্টি থামার অপেক্ষায়। এলাকাটিতে আসার পর মনে হলো আবহাওয়া যেমনই হোক, প্রতারণার কাজ থেমে নেই। প্রতারকরা কিভাবে জাল ভিসা বানায় সেটি জানতে চাই টিম সার্চলাইট। আমরা এখন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়। এই এলাকার প্রায় প্রতিটি ঘরেই ভিসা প্রতারণার সাথে জড়িত লোকজন বসবাস রয়েছে, এবং আমরা কয়েকজনের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে বলেছেন যে এই ভিসা প্রতারণাটা কীভাবে করা হয়, লাখ লাখ টাকা মানুষের কাছ থেকে কীভাবে নেওয়া হয়, সেটা তারা আমাদেরকে দেখাবেন। আমরা এখন সেদিকেই যাচ্ছি। প্রবাসী ভাইরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। পরিচয় গোপন রাখার শর্তে তারা আমাদেরকে ভিসা প্রতারণার নতুন কৌশল দেখাতে শুরু করলেন। প্রতারণা করার মূল যে অস্ত্র সেটা হচ্ছে বাইরের ফোন নাম্বারগুলো
এইগুলো নাম্বার কিনে আপনার বাইরের দেশে ভিডিও, মনে করেন যে অস্ট্রেলিয়া, কানাডা, ওইগুলো দেশের আদার সাইড যে ভিডিও আছে, রেস্টুরেন্ট বা মালটা বাগান, এইগুলো থেকে ভিডিও নেওয়া হয়। ওইগুলো ভিডিও নিয়ে যে নাম্বারটা কিনা হয় ওই নাম্বারটা দিয়ে হচ্ছে ওইখানে এডিটিং করে হচ্ছে ভয়েসটা তৈরি করা হয়। হ্যাঁ, ওই রকম ভয়েস দিয়ে হচ্ছে ভিডিওটা তৈরি করা হয়। বলা হয় যে এই নাম্বারে যোগাযোগ করবেন, স্বল্প খরচ, দেখা গেল যে বলা হয় যে 5 লাখ টাকা বা 2 লাখ টাকা বা 1.5 লাখ টাকা দিলে হচ্ছে আপনারা আসতে পারবেন, অস্ট্রেলিয়া বা কানাডায় আসতে পারবেন। এই যে হচ্ছে আপনি দেখতেছেন বনিয়ান, উনি কিন্তু হচ্ছে অস্ট্রেলিয়া থেকে। আমরা করি কি, এই ভিডিওগুলো নামানোর পর হচ্ছে ওই যে ভিডিওর উপরে হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বার বা হচ্ছে জিমেল, যে ফেক জিমেল বা যে ফেক নাম্বারগুলো ওইখানে বসায় দেওয়া হয়। মক্কেলদের বিশ্বাসযোগ্যতা অর্জনের এটি প্রথম ধাপ। ভিডিও কন্টেন্টে পাঞ্চ করা সেই বিদেশি নাম্বারের হোয়াটসঅ্যাপ কিংবা ইমো অ্যাকাউন্টে যোগাযোগ করতে বলা হয়। পরবর্তীতে চলে ধাপে ধাপে অর্থ আদায়, সেটিও অভিনব কায়দায়। প্রথম স্টেপে হচ্ছে 10,000, 12,000, 15,000 টাকা পর্যন্ত একটা অ্যাপ্লিকেশন চার্জ নেওয়া হয়। আদার সাইড যে ডকুমেন্টগুলো থাকে ওইগুলো ফেক ডকুমেন্ট কম্পিউটারের দোকান থেকে বেনে আপনার ওদেরকে হচ্ছে দেওয়া হয়। মানে কম্পিউটারের দোকান থেকে ডকুমেন্ট বানানো হয়? হ্যাঁ, কম্পিউটার ভিসার মতো করে, অরিজিনাল ভিসার মতো করে এডিটিং আর কি। ওরা হচ্ছে অতটা বুঝতে পারে না। এরাই হচ্ছে আবার যে হচ্ছে গুলশান আপনার ফিঙ্গারও করে আসে। এগুলো ডকুমেন্ট কিন্তু হচ্ছে ওরা কিন্তু বানায় আর কি। আচ্ছা, এইভাবেই বানায়? হ্যাঁ, এইভাবে। এই যে হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বারটা, এইখানে মনে করেন যে আপনার ডকুমেন্ট আছে, এইখানে এই কান্ট্রিতে আপনার শেষেতে হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার দিবে। ঠিক এভাবেই প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন অনেকে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসী বাংলাদেশিরাই এই চক্রের প্রাইম টার্গেট। জাল ভিসা তৈরির কারিগরদের হটস্পট হিসেবে কুখ্যাতি পাওয়া নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বর্তমান অবস্থা জানতে চায়। অনেক সময় বিভিন্ন মামলার ইনকোয়ারি স্লিপ আসে, অনেক সময় আয়োরা নিজেই আসে, অনেক সময় দেখা গেছে যে আমাদেরকে মোবাইলে যোগাযোগ করে এই মামলা হয়েছে, আসামের ঠিকানায় ইনকোয়ারি স্লিপ পাঠায়, আমরা ইনকোয়ারি স্লিপের জবাব দিই, নাম ঠিকানা যাচাই করে পাঠাই। আচ্ছা, এই যে আসামি ধরা পড়ার ক্ষেত্রে তথ্য প্রমাণের ঘাটতির জন্যই কি মূলত এই সমস্যাটা হয়? আপনি বলতেছেন, আমি বলতেছি, কিভাবে করবো? অভিযোগ লাগবে না? আমাকে জানতে হবে তো যে অভিযোগ তো করে, মামলাও তো হয়। হ্যাঁ, মামলা হয়, আমরা ব্যবস্থা নেই, কিন্তু অভিযোগ করলে তো কে করবে, কিভাবে জানবে? ওরাও তো জানে না কোথা থেকে করতেছে। চলতি বছরে এই কিশোরগঞ্জ থানাতেই মামলা হয়েছে 12টি ভিসা প্রতারণার মামলা। তাছাড়া এই থানার ওসি আমাদেরকে জানালেন যে দেশের বিভিন্ন জায়গা থেকে, অন্যান্য থানা থেকে যেসব মামলা হয়েছে সেগুলোর খোঁজখবর করার জন্য অন্তত 100 জায়গা থেকে ফোন দেওয়া হয়েছে। 100টির উপর ঘটনা আছে যেগুলো ভিসা প্রতারণার মামলার ঘটনা, সেগুলোও। তো সেক্ষেত্রে আমরা এই সব ঘটনা থেকে একটি ঘটনা আমরা নিয়েছি। সেই ভুক্তভোগীর বাড়ি হচ্ছে যশোর, নাম আবুল হোসেন। তার ক্ষতি হয়েছে 15 লাখ টাকার মতো। আমরা তার ঘটনা নিয়েই সচক্ষে অনফিল্ডেই দেখতে চাই। আসসালামু আলাইকুম ভাই, আবুল হোসেন ভাই বলছিলেন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রেখেছে ভালো, আপনার দোয়া ইনশাআল্লাহ ভালো আছি। আবুল হোসেন যশোর থেকে 400 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছেন নীলফামারী জেলায়। কিশোরগঞ্জ থানায় দায়ের করা ভিসা প্রতারণার একটি মামলার বাদী তিনি। আমি ওনার সবিক ব্লগারের এক ভিডিও দেখছিলাম, ওনারা যেভাবে কথা বলতে বলছিল সেই অনুযায়ী আমি কাজ করছিলাম। যে অ্যাকাউন্টে টাকা পাঠাইছি সেই অ্যাকাউন্ট হোল্ডারকে আমি ধরছি। ধরার পরে ওনার অ্যাকাউন্ট হোল্ডারের বাড়ি কোথায়? ওনার অ্যাকাউন্ট হোল্ডারের বাসা হয়েছে আপনার রানীবন্দর। আবুল হোসেন আমাদের এই অনুসন্ধানের গুরুত্বপূর্ণ চরিত্র। ভিসা প্রতারকদের আইনের আওতায় আনতে তিনি এখনও দৌড়ঝাঁপ করছেন। তাকে সঙ্গে নিয়েই মাঠে নামে টিম সার্চলাইট। আমাদের এবারের গন্তব্য দিনাজপুরের রানীর বন্দর। টার্গেট শরীফুল আলম, ছেলে আর মেয়ে জামাইকে অস্ট্রেলিয়া পাঠাতে যার অ্যাকাউন্টে 3 লাখ টাকা দিয়েছিলেন আবুল হোসেন। আপনার হাজবেন্ড শরীফুল? হ্যাঁ, আমার বাসায় দেখি আপনি কি মনে হবে যে আমি আমার ছেলে টাকাটা উঠছে? আমার এই চিন্তাটা দূর হয় না। কেন? কারণ আমার ছেলের নামে এত একটা দুর্ঘটনা করছে, কোন লোক করলে? এই অ্যাকাউন্টটা কি আপনারা ব্যবহার করছেন? এই অ্যাকাউন্টটা তো না 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 না। আপনি শরীফুল? হ্যাঁ, এই কেমন আছেন? ও আচ্ছা শরীফুল ভাই, আপনার এই যে এই ভাই আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিল, টাকা পেয়েছেন আপনি? না, আমি কোনো অ্যাকাউন্টে তো জানি না যে অ্যাকাউন্ট খোলা আছে আমার।
মানে আমার অ্যাকাউন্ট যে আছে আমি নিজে জানি না, মানে ব্যাংকে যে শুনলাম, শুনি বলতেছে অ্যাকাউন্ট ডবল হয়েছে। অ্যাকাউন্ট ডবল হয়েছে? হ্যাঁ, একটা অ্যাকাউন্ট আবার ডবল করে খুলছে। আচ্ছা, ওই যে এটিএম কার্ডটা কার কাছে? কার্ড তো আমি পাইনি, মানে যেটা খুলছিলাম আমি নিজস্ব, মানে ওইটাও কার্ড পাইনি। তাই নাকি? আর চেকবুক এলে কিছুই পাইনি। আবুল হোসেন যে বিদেশ যাওয়ার জন্য যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন, সেই টাকার গন্তব্য আসলে কোথায় সেটা দেখতে চাই। একই সাথে ব্যাংক কর্মকর্তাদের সাথেও কথা বলতে চাই, ইসলামী ব্যাংক কর্মকর্তাদের সাথে, যে এই যে ব্যক্তি শরীফুল আলমের ব্যাংকের চেক কিংবা কার্ড, এটিএম কার্ড অন্য জনের কাছে কিভাবে গেলে সেই প্রশ্নের উত্তর আমরা শুনতে চাই। আমরা সেদিকেই যাচ্ছি। আমাদের পরবর্তী যাত্রা ইসলামী ব্যাংকের সৈয়দপুর শাখা। জানা দরকার একজনের অ্যাকাউন্ট অন্যজনের নিয়ন্ত্রণে কিভাবে গেল। ম্যানেজারের রুমে চলে। কেমন আছেন স্যার? আমার নাম বনি আমিন। আমাদের সামনে ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আশরাফ উদ্দিন সৈয়দপুর শাখা প্রধানের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। খুবই কমন একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে শরীফুল আলমের ব্যাংকের কার্ড এবং চেক আরেকজনের কাছে কিভাবে গেল? এদের কাহিনী আমি বুঝছি। এই অ্যাকাউন্টগুলো হচ্ছে আমাদের এজেন্টগুলো তো ইদানিং আমরা একটা জিনিস দেখতেছি যে এজেন্টে যারা মালিক বা যে কর্মচারীগুলো বসে, এরা কোনো কোনো ক্ষেত্রে জালিয়াতি করতেছে, এটা পরিষ্কার। এটা অলরেডি আপনাদের ব্যাংকেও ক্লিয়ার হয়েছে। এই টাকাটা তুলেছে, ওর নাম কি জানি? রিপন কি ব্যাংকে আগে চাকরি করতো, এই এজেন্টের চাকরি করতো। ওই দানা কাহিনী বুঝছেন তো। শরীফুলের কার্ড অন্যজনের হাতে, নাম রকুনুজ্জামান রিপন। যে সময়ের ঘটনা, সে সময়ে ওই ব্যাংকে এজেন্ট হিসেবে দায়িত্বে ছিলেন। বাড়ি রংপুরের তারাগঞ্জ। অনেক খোঁজ করার পর রিপনকে পাওয়া গেল। ঠিক আছে, একটা বিষয় অনুসন্ধান করতে আসছি। হ্যাঁ, চলেন আমরা একটা জায়গায়। ব্যাংকের কার্ড তো ব্যাংক কর্তৃপক্ষ ছাড়া তো কেউ দিতে পারে না, ওটা কিভাবে পেলেন আপনি? এখন ও আমাকে দিছে, এখন ও যে কিভাবে আমাকে দিছে সেটা ব্যাংকের লোক সে মাসুদ রানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই টাকাটা তাহলে কি আপনি তুলছেন? এটা তুলে আমি ওই যে আরেকজনকে দিছি, আর একটা ছেলেকে আমি টাকা দিছি সাকিবকে, সাকিব দিছে হচ্ছে সেলিমকে। আচ্ছা, কত টাকা তুলে দিছিলেন? ওকে দিছিলাম আমি 3 লাখ টাকা। 3 লাখ। আপনি কত পাইছেন? আমি পাইছি 15,000। ও, আপনার নাম সাকিব? জি জি। এটা আমার ভুল হয়ে গেছে, এটা মানে আপনাকে অনুতপ্ত কিনা, আপনার ক্ষমা চান কিনা এটার জন্য? এটা তো আমি অবশ্যই ক্ষমা চাই, আমি প্রতিদিন কান্না করি এটার জন্য। অনুশোচনায় একরকম পুড়ে যেতে লাগলেন রিপন ও সাকিব। তাদের কথা অনুযায়ী কমিশনের ভাগ রেখে বাকি টাকা পৌঁছে দিয়েছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের সেলিমের কাছে। আমরা সেলিমের মুখোমুখি হব। চল। সেলিম ভাই কই? হ্যালো, একটু গেটটা খুলবেন? গেটটা আটকালেন কেন? আমি চ্যানেল 24 থেকে আসছি। আবুল হোসেন সহ বেশ কিছু মানুষের কাছ থেকে আপনি টাকা নিয়েছেন ভিসা দেওয়ার নাম করে, কিন্তু দেন নাই, প্রতারণা করেছেন। সে বিষয়ে কথা বলতে চাই, একটু বের হবেন প্লিজ। একটু আগে দরজা দিলেন আপনারা। এতক্ষণ দেখলেন দর্শক যে সেলিম সাহেব যে আমাদের সামনে আসলেন না, এটা সেলিম সাহেবই জানেন কেন আসলেন না। তবে আমরা নিশ্চয়ই এটা প্রশাসন তার এই বিষয়টা নিশ্চয়ই আমলে নেবেন। আবুল হোসেনকে সাথে নিয়েই আমরা এবার হাজির হই নীলফামারীর পুলিশ সুপার কার্যালয়ে। আবুল হোসেনের মামলার অগ্রগতি এবং জেলার ভিসা প্রতারকদের দৌরাত্ম্য ঠেকাতে পুলিশের নেওয়া পদক্ষেপের বিষয়ে জানতে চাই আমরা। দীর্ঘদিন ধরেই এই প্রতারণা চলছে। তারা বিশেষ করে টার্গেট করে যারা বিদেশে থাকে, মধ্যপ্রাচ্যে যারা চাকরি করে, এদেরকে প্রলোভন দেখিয়ে তারা নানাভাবে একটা সফটওয়্যার ইউজ করে। সেই সফটওয়্যারের মাধ্যমে তারা দেখায় যে তারা বিভিন্ন, বিশেষ করে ইউরোপ, আমেরিকা এই সমস্ত দেশে নিয়ে যাবে। এভাবে তারা প্রতারণার মাধ্যমে বিকাশ বা রকেট বা এই ধরনের ইয়ের মাধ্যমে তারা টাকা পয়সা সংগ্রহ করে। পুলিশের পক্ষ থেকে আমরা একদম স্ট্রিক্টলি এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি, শুরু করেছি। আশা রাখি যত দ্রুত সম্ভব আমরা এইটা কমিয়ে আনব। প্রশ্ন হলো, তারপরেও কি ঠেকানো যাচ্ছে প্রতারকদের? ঠিক আছে, ওইখানে বন্ধ করেন। অভিযোগ রয়েছে চোর পুলিশ এখানে মাসতুতো ভাই, অর্থাৎ মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতারকদের ছেড়ে দেয় অসাধু কিছু পুলিশ কর্মকর্তা। এইটা না বুলবুল ভাইয়ের বাসা? ভুক্তভোগী এমনকি স্থানীয়রাও এ বিষয়ে
জানিয়েছেন আমাদেরকে। ফিরছি আরেকটা বিরতির পর। টিম সার্চলাইটের অনুসন্ধান বলছে, ভিসা প্রতারণার ঘটনায় প্রতারক চক্র শুধু অন্যের ব্যাংক অ্যাকাউন্টই ব্যবহার করেনি, বিকাশ রকেটের মতো অ্যাপসও সমানতালে ব্যবহার করেছেন। জেনে হোক কিংবা না জেনে প্রতারকদের হাতে সেই টাকা তুলে দিয়ে বিপাকে পড়েন মোবাইল ব্যাংকিং এজেন্টরা। সম্প্রতি ভিসা প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন নীলফামারীর কিশোরগঞ্জের এক বিকাশ ব্যবসায়ী। কে টাকা উঠাইছে আপনার কাছে? টাকা তো সুজন উঠে নিয়ে গেছে। কত লাখ? 10 লাখ টাকা হবে। আচ্ছা, ওই ঘটনায় ডিবি আসছিল তাই তো? জি। আইসা আপনার কাছে উঠাইছে বলে আপনাকে ধরে নিয়ে চলে গেছে? জি। সুজনের বাবা সহ? মূল যারা এটা ভিসা প্রতারণা করে তাদের ধরছে? তাদেরকে এখনো ধরে পায়নি। 65 লাখ টাকা ভিসা প্রতারণার মামলা রয়েছে নিতাই ইউনিয়নের মুশরত পানিয়াল পুকুর গ্রামের সুজনের নামে। তাকে না পেয়ে তার বাবা আর বিকাশ ব্যবসায়ী এজাবুলকে ধরে নিয়ে যায় জেলা ডিবি পুলিশ। রহস্যজনক কারণে সুজনের বাবাকে ছেড়ে দেওয়া হলেও 40 দিন জেল খেটেছেন এজাবুল। আপনার আমার বাপ 2 দিন স্টপ। মামলা আর এজাবুলের কথার সূত্র ধরে সুজনের বাড়িতে টিম সার্চলাইট। আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? জামিরুল ইসলাম ভিসা প্রতারণায় অভিযুক্ত সুজনের বাবা। আপনার ছেলের নামে কোনো মামলা আছে কিনা? জানি না তো, আমার মামলা হয়নি। আমি জানি না তো। আমি জানি। আচ্ছা, আমার ওই কোর্টের মামলার কাগজ সব আমার কাছে আছে। আচ্ছা, আমি গিয়েছিলাম, আমি কত লাখ টাকার মামলা কত এটা বলেন তো? 64 লাখ। 64 লাখ, রাইট। ছেলের মামলার বিষয়ে প্রথমে অস্বীকার, পরে মিউচুয়াল করার বিষয়েও জানান আমাদেরকে। এটা হয়েছে, এটা ফাইনাল বাড়ির সাথে হয়ে গেছে। আচ্ছা, টাকা পয়সা ফেরত দেওয়া হয়েছে? এটা কথা হয়েছে। ওই ঘটনায় পুলিশের সাথে লেনদেনের ব্যাপারেও স্বীকার করলেন সুজনের স্বজনরা। টাকার বিনিময়ে ছেড়ে যায়, তোমার টাকার বিনিময়ে ছেড়ে যায় পুলিশ। একজনকে 7 লাখ 10 লাখ করে নিয়েছিল। তাই নাকি? হ্যাঁ, নিয়ে ছাড়ি দিয়ে এই প্রতারকদের। হ্যাঁ। একই গ্রামের কৃষক আবু তালেব, ভিসা প্রতারণার অভিযোগ তারও বিরুদ্ধে। আবু তালেবের খবর জানতে আমরা কথা বলার চেষ্টা করি তার মায়ের সাথে। দৃশ্যপটে এবার আবু তালেবের স্ত্রী। আবু তালেব ভাইকে ডাক দেন, আপনাদের কারো ছবি তোলার ইচ্ছা আমাদের নাই। নাম্বারটা দেন, নাম্বারটা দেন। নাম্বার নাই। চ্যানেল 24-এর উপস্থিতি টের পেয়ে সটকে পড়েছেন আবু তালেব। সামনে এবার তার বাবা এবং বড় ভাই। তোমার মিথ্যা কথা কই। হ্যাঁ, বলেন। আমি সাওয়া এখন হইলে তোমাদের করিয়া। এর আগের ভুলের জন্য আপনারা কি অনুতপ্ত? ভুল করছিল, হ্যাঁ গেছিল, এটা মিথ্যা কথা নয়। বাবার সরল স্বীকারোক্তি, কিন্তু প্রতারণার এমন কাজে নিজেদের দোষ দেখছেন না আবু তালেবের বড় ভাই। ঠিক আছে, ঠিক ওইখানে বন্ধ করেন। রাইট, এই যে ঠিক কথা বন্ধ করেন। হ্যাঁ হ্যাঁ, আমি সিগারেট খাই, সিগারেট কোম্পানিতে যান, সরকারের সাথে চুক্তি করেন। বড় ভাইয়ের কথাই যুক্তি আছে, যদিও এটা যে অপরাধ এলাকার প্রতারকদের সেই উপলব্ধি একেবারেই কম। আবু তালেবের প্রতিবেশী বুলবুল বছরখানেক আগেও সংসারের ঘানি টানতে হিমশিম খেতেন। সেই বুলবুলি এখন কোটিপতি বনে গেছেন। রাস্তার দুপাশে মুখোমুখি বাড়ি দুটি তার অতীত এবং বর্তমানের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। এইটা বুলবুল ভাইয়ের বাসা না? আছে উনি? নাই বাসায়। ওনার এই বাসাটা ছাড়া আর বাসা আছে? হ্যাঁ। কই? এই বাসা। আচ্ছা, এইটাই উনি থাকতেন? উনি তো জেল থেকে বের হয়েছেন মনে হয় কয়েক, তাই তো? হ্যাঁ, 1.5 মাস হয়েছে। অভিযোগ আছে বুলবুল ভিসা প্রতারণার সাথে যুক্ত। তো বুলবুলের এই যে থাকার বাড়ি এটা, কিন্তু এখন তার অবস্থার পরিবর্তন হয়েছে খুব দ্রুত। এই যে এখন সে এই প্রতারণার যে করে আসলে এই যে তার আমূল পরিবর্তন হয়েছে। পরিবারের সাথে কথা বলার চেষ্টা করলাম, তার পরিবারের কেউ তার ফোন নাম্বার পর্যন্ত আমাদেরকে দিতে যাচ্ছে না, এবং তার বাড়িতে নাই, সে খবর পেয়ে বাড়ি থেকে পালিয়েছে বলে। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার এই নিতাই ইউনিয়নে প্রায় প্রতিটি ঘরেই প্রতারকদের সন্ধান পেয়েছে টিম সার্চলাইট। এখানকার উঠতি বয়সী তরুণরা চেহারা স্রোতে সাধারণ মনে হলেও তাদের জীবনযাপন বিলাসিতায় পরিপূর্ণ, যদিও বৈধ আয়ের কোনো উৎস খুঁজে পাওয়া যায়নি। জাল ভিসার এমন দৌরাত্মে প্রশ্নবিদ্ধ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
ভূমিকাও। ভুক্তভোগীদের অভিযোগ, পুলিশি অভিযানে মাঝে মধ্যে আটক হলেও প্রতারকরা টাকা পয়সা দিয়ে বেরিয়ে এসে আবারও নেমে পড়ে প্রতারণার ব্যবসায়। স্থানীয়দের কাছে এই অপকর্মগুলো খেলা নামেই বেশি পরিচিত। পুরো নীলফামারী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের দায়িত্ব যার কাঁধে, সেই প্রশাসকের মুখোমুখি হব এবার। বিশেষ করে যশোরের আবুল হোসেনের ভোগান্তি যেন অবসান হয়, সেই চেষ্টাও আমরা করব। সরাসরি আমার কাছে কেউ অভিযোগ নিয়ে আসেনি। আজকে আপনি একজনকে নিয়ে আসছেন, তো আমি বলবো সে যেহেতু থানায় মামলা করেছে একটা, তার পাশাপাশি যে ওনার যেই বক্তব্যটা যদি আমার কাছে দেয়, আমাদের নেক্সট যে ল অ্যান্ড অর্ডার মিটিংয়ে এটা আমি প্লেস করে এটার আইনগতভাবে যতটুকু সমাধান করা যায় সেটা। ওরা সবাই জানে গ্রামের যে পুলিশ টাকা নিয়ে পরে আসামিগুলো ছেড়ে দেয় না, ওনাদের মানে আমি যেটা শুনেছিলাম যে সরাসরি কেউ অভিযোগ করে না। যেহেতু অভিযোগ করেছে তাহলে এটার অবশ্যই আইনি প্রতিকারে যেতে হবে। দরখাস্ত দিবেন একটা। আবুল হোসেন তো আশ্বাসের বার্তা পেলেন, কিন্তু তার মতো হাজারো আবুল হোসেন যে সর্বশান্ত হয়েছেন, তাদের কি হবে? আমাদের অনুসন্ধান বলছে প্রতারণার সবচেয়ে বড় ফাঁদ হচ্ছে লোভ। প্রতারকদের দেখানো এই লোভের ফাঁদে যারা পা দিয়েছেন তারাই প্রতারিত হয়েছেন, নিঃস্ব হয়েছেন। এদিকে প্রতারকরা ওভারনাইট কোটিপতি বনে গিয়েছেন, এমনকি তাদের সব কিছু ফুলে ফেঁপে উঠেছে আর্থিকভাবে। এই যে পুরো প্রক্রিয়াটার ভেতরে বিশাল এক সিন্ডিকেট কাজ করছে, যার ভেতরে ব্যাংক কর্মকর্তা থেকে শুরু করে রাজধানীতে পর্যন্ত তাদের নেটওয়ার্ক বিস্তৃত। এবং এই প্রতারণার বিষয়টা এখনই যদি রোধ না করা যায়, ভবিষ্যতে এর ব্যাপ্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সাথে ভুক্তভোগীর সংখ্যাও হু হু করে বাড়বে।